আমার নাম পলি। প্রথমে আমার দিদির যে ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছিল সেই ছেলেটি আমার দিদিকে অকারণেই মারধর করত। আমার দিদির জীবনের ঘটে যাওয়া সত্যি ঘটনা শুনে আপনাদের চোখ দিয়ে জল পড়বে। আমার দিদির নাম মেঘা। আসলে মেঘা দিদির বাবা মানে আমার জেঠু ও জেঠিমার মারা যাওয়ার পরে আমরা মেঘা দিদির বাড়িতেই থাকতাম। আসলে আমার জেঠুর অনেক সম্পত্তি ছিল এবং জেঠুর বাড়িটাও বিশাল বড় ছিল। তাই আমার বাবা মা আমাকে নিয়ে মেঘা দিদির বাড়ি চলে এসেছিল। জেঠুর মারা যাওয়ার পরে আমার বাবা মা মেঘা দিদির বিয়ে দিয়েছিল। আসলে আমার বাবা মায়ের ইচ্ছে ছিল কোনো রকমভাবে মেঘার বিয়ে হয়ে গেলে তারা মেঘা দিদির সম্পত্তি ও বাড়ি সব কিছু ভোগ করবে। তাই আমার বাবা মা খুব তাড়াতাড়ি মেঘা দিদির বিয়ে দিয়ে দেয় এবং বিয়ের আগে ছেলেটার ব্যাপারে ভালো করে খোঁজ খবরও নেয়নি। আসলে আমার বাবা মা ভেবেছিল যেমন তেমন করে মেঘা দিদির বিয়ে দিয়ে তাকে এই বাড়ি থেকে দূর করে দেবে এবং আমার বাবা মা আরাম করে এই বাড়িতে থাকবে। মেঘা দিদির সঙ্গে যা অন্যায় হয়েছিল সব কিছু আমার চোখের সামনেই ছিল। আমার বাবা মা মেঘা দিদিকে ভালোবাসতো না। তারা আমার দিদির সঙ্গে অন্যায় করত এবং আমি সহ্য করতে না পেরে মেঘা দিদির হয়ে বাবা মাকে কথা শুনিয়ে দিতাম। কারণ মেঘা দিদি খুব সহজ সরল স্বভাবের ছিল। আমার বাবা মা কিছু বাজে কথা বললে সেই সব কিছু মাথা পেতে সহ্য করে থাকতো। দিদির বিয়ের 1 বছর পরে জানতে পারি আমার জামাইবাবু নাকি আমার দিদিকে মারধর করে। আসলে সেদিন আমার দিদির সঙ্গে যা হয়েছিল সব কিছু আমি দেখেছিলাম। দিদির বিয়ের 1 বছর পরে আমি যখন তার বাড়ি যাই দেখা করতে, তখন ঘরে ঢুকেই যা দেখেছিলাম তারপরে আমি এক মুহূর্ত দিদিকে ওই বাড়িতে রাখিনি। আসলে আমার জামাইবাবু তার মায়ের কথা শুনে আমার দিদির গায়ে হাত তুলত। এমনকি আমার দিদির কাছে একটু কিছু ভুল ত্রুটি হয়ে গেলে উনি দিদির উপরে মারধর শুরু করে দিতেন। জানি না কিছু কিছু মানুষ বাড়ির বউদের কেন মাটির পুতুল মনে করে। যখন ইচ্ছে করে ভেঙে দেয়, আবার যখন ইচ্ছে করে তাকে গড়ে তোলে। আমার দিদির সঙ্গে যা অন্যায় হয়েছিল সেগুলো দেখার পরে আমি নিজেও বিয়ে করিনি। আজ আমার বয়স 35 বছর হয়ে গেছে, কিন্তু চোখের সামনে দিদির উপরে এত অত্যাচার দেখার পরে আমার আর বিয়ে করার ইচ্ছেই হয়নি। সেদিন আমি যখন দিদির সঙ্গে দেখা করতে যাই তখন বাড়ির দরজা খুলে দেখি আমার জামাইবাবু নিজের প্যান্টের বেল্ট খুলে আমার দিদির উপরে মারধর করছে এবং আমার দিদির শাশুড়ি বারান্দায় বসে রিল্যাক্স হয়ে চা খাচ্ছেন। উনার কোনো কিছু যায় আসেনি যে উনার ছেলে বাড়ির বউয়ের গায়ে হাত তুলছে। সেদিন আমি দিদির শাশুড়িকে বলেছিলাম, আপনার ছেলে যেভাবে আমার দিদির উপরে মারধর করছে ঠিক এইভাবেই যদি আপনার মেয়ের গায়ে আপনার জামাই হাত তুলতো, তারপরেও কি আপনি বসে বসে চা খেতেন? সেদিন দিদির শাশুড়ি ও জামাইবাবুর সঙ্গে আমি অনেক ঝামেলা করেছিলাম, কারণ মেঘা দিদি অনেক সহজ সরল ছিল, আমি জানতাম সে কিচ্ছু বলবে না। তাই আমি সেদিন নিজের চোখে সব কিছু দেখার পরে না থাকতে পেরে জামাইবাবুকে বলেছিলাম, আপনি যদি আমার দিদির মতো এত সহজ সরল মেয়ের উপরে অত্যাচার করেন তাহলে আপনার মতো মানুষকে একা থাকা উচিত। আপনার মতো নির্দয় মানুষের সঙ্গে আমার দিদি এক মুহূর্ত থাকবে না। আপনি আর যেভাবে দিদির উপরে মারধর করেছেন, আমি আপনার নামে থানায় গিয়ে কেস করব। আমি যখন এই কথাটা বলেছিলাম তখন দিদি কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, পলি, তোর হাতে পায়ে ধরছি, তুই আর কিচ্ছু বলিস না, না হলে আমার সংসারটা আজ নষ্ট হয়ে যাবে। আমি সেদিন দিদিকে বুঝিয়ে বলেছিলাম, তোমার এই সংসারে থাকা না থাকা সমান, কারণ যে মানুষটা তোমার এতটুকু রেসপেক্ট করে না সেই মানুষটার সঙ্গে তুমি চিরকাল থাকতে পারো না। তোমার এই সংসারে কষ্ট ছাড়া আর কিছু নেই। জামাইবাবু তখন আমাকে বলেছিল, ছোট আছো আর ছোটোর মতোই থাকো, আমাদের মাঝে ঢুকতে এসো না, নইলে আমার সময় লাগবে না তোমার দিদিকে ডিভোর্স দিতে। তাই বলছি, আমাদের মাঝখানে আসার কোনো দরকার নেই। জামাইবাবুর মুখ থেকে ওই কথাটা শোনার পরে দিদির ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি জোর করে সেদিন দিদিকে বাড়ি নিয়ে এসেছিলাম। আমি দিদির থেকে সম্পূর্ণ আলাদা ছিলাম। আমি যেমন অন্যায় করতাম না, তাই আমার সাথে কেউ অন্যায় করলে আমি সেটা সহ্য করতাম না। সেদিন আমি যখন জোর করে দিদিকে বাড়ি নিয়ে এসেছিলাম, সেদিন বাড়ি নিয়ে আসার সময় দিদির শাশুড়ি বলেছিল, তোর দিদিকে যদি আজ এখান থেকে বাড়ি নিয়ে যাস তাহলে আর কোনো দিন আমাদের বাড়ি আসবি না। আজ থেকে তোর দিদির জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ। ভেবেছিলাম বাড়ি নিয়ে আসার পরে দিদি হয়তো একটু শান্তি পাবে, কিন্তু বাড়ি আসার পরে আমি যখন বাবা মাকে বলেছিলাম জামাইবাবু কীভাবে দিদির উপরে খুব অত্যাচার করে, এই কথাটা শোনার পরে আমার বাবা মা মেঘা দিদিকে বলেছিল, শ্বশুরবাড়িতে কম বেশি সহ্য করে থাকতে হয়, তোর এতটুকু সহ্য করার ক্ষমতা হলো না, এখন শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসেছিস, তার মানে এই নয় এখন চিরকাল আমাদের মাথার উপরে বসে থাকবি। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে পড়ে থাকা কোনো ভালো কথা নয়। সমাজের লোকেরা এখন ছিছি করবে। আর মেঘা যদি এই বাড়িতে পড়ে থাকে তাহলে পলির বিয়ে কি করে হবে? পলির জন্য কোনো ভালো সম্বন্ধ আসবে না। বাবা মায়ের কথা শুনে আমি রেগে বলেছিলাম, আমার দিদির জীবন নষ্ট হয়ে গেছে, আর তোমরা আমার বিয়ের কথা ভাবছো? আমার সঙ্গে যদি এরকম অত্যাচার ও মারধর হতো, তারপরেও কি তোমরা এই কথাটাই বলতে যে আমাকে সব কিছু সহ্য করে শ্বশুরবাড়িতে থাকতে হতো? তখন মেঘা দিদি আমাকে বলে, পলি, তুই কাকু কাকিমার সাথে কিভাবে কথা বলছিস? নিজের বাবা মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে?
ওনারা যা বলছেন ঠিকই বলছেন। এই কথাটা বলে দিদি মন খারাপ করে সেখান থেকে বাগানের দিকে চলে যায়। দিদির কষ্ট দেখে আমি তখন বাবা মাকে বলেছিলাম, তোমরা এইভাবে প্রত্যেকবার মেঘা দিদিকে কষ্ট দাও। তোমাদেরকে খুব ভালো লাগে না মেঘা দিদিকে কষ্ট দিতে? দেখবে এই কষ্ট একদিন আমাকে কেউ দিবে, তখন তোমাদের কেমন লাগবে আমি সেটাই দেখব। মা তখন রেগে আমাকে বলে, তুই প্রত্যেকবার মেঘার হয়ে কেন কথা বলিস? আমরা তো তোর ভালোর জন্যই এইসব করছি, যাতে এই পুরো সম্পত্তি তোর হতে পারে। আমি তখন মাকে বলেছিলাম, মা, তুমি টাকা ও সম্পত্তি ছাড়া কি আর কিছু দেখতে পাও না? তোমার কি মন বলে কিছু নেই? দিদির কষ্টটা কি তোমরা দেখতে পাও না? আর তুমি যে সম্পত্তির কথা বলছো সেটা আমার নয়, এটা মেঘা দিদির। দিদির বাড়ি আসার পরে জামাইবাবুর ব্যাপারে সব কিছু বলেছিল, যে কিভাবে উনি দিদিকে টর্চার করতেন। সব কিছু শোনার পরে আমি দিদিকে বলেছিলাম যে যাতে জামাইবাবুকে ডিভোর্স দেয়, কিন্তু দিদির ইচ্ছে ছিল না। তবে দিদি যখন টানা 4 মাস এই বাড়িতে ছিল তখন শুনেছিলাম জামাইবাবু নাকি দ্বিতীয় বিয়ে করার জন্য আবার মেয়ে দেখছে। এই কথাটা শোনার পরে আমি দিদিকে বলেছিলাম যে মানুষটা তোমার ব্যাপারে কিচ্ছু ভাবে না। তুমি এই 4 মাস থেকে এখানে আছো, তোমার কোনো খোঁজ খবরও নেয়নি। তুমি সেই মানুষটার সঙ্গে কিভাবে সারা জীবন কাটাবে? ও তো আবার নতুন করে সংসার করার কথা ভাবছে। তাই তুমি জামাইবাবুকে ডিভোর্স দিয়ে দাও। ওই মানুষটার সঙ্গে থাকলে তুমি কোনোদিন ভালোবাসা পাবে না। আমি দিদিকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলাম, আর ওদিকে জামাইবাবু ডিভোর্সের ফাইল আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। ডিভোর্সের ফাইল দেখে তো আমার দিদির খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। কারণ দিদি ভেবেছিল যাই হোক না কেন শ্বশুরবাড়িতে সব কিছু সহ্য করে জামাইবাবুর সঙ্গেই থাকবে, কিন্তু জামাইবাবু নিজে থেকেই দিদিকে ডিভোর্স দিতে চেয়েছিল। তারপর দিদি ও জামাইবাবুর ডিভোর্স হয়ে যায়। দিদির ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে ডিপ্রেশনে চলে যায়। মেঘা দিদির কষ্ট দেখে আমার খুবই কষ্ট হতো, কারণ আমি তাকে নিজের দিদির থেকেই বেশি ভালোবাসতাম। দিদির ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার বাবা মা খুব বাজেভাবে দিদিকে মেন্টালি টর্চার করতো। যেমন সবসময় দিদিকে একটাই কথা বলতো, তুই তোর বাবা মাকে খেয়েছিস, আর এখন তোর স্বামীটাও খারাপ বের হলো। আসলে তুই একটা অপয়া মেয়ে, আর তোর জন্য আমাদের পলির ভালো ঘরে বিয়ে হওয়া খুবই মুশকিল। আসলে আমার বাবা মা আমার সামনে দিদিকে কিছু বলার সাহস পেত না, কিন্তু আমার অনুপস্থিতিতে দিদির সঙ্গে খারাপ ব্যবহার করত। দিদির ডিভোর্স হতে প্রায় 1 বছর হয়ে গেছিল। এই 1 বছরে দিদির মুখে আমি ভালোভাবে হাসি ফুটতে দেখিনি। সবসময় সে উদাসীন এবং মনমরা অবস্থায় একা বসে থাকতো। মাঝে মধ্যে আমি দিদিকে বাইরে নিয়ে যেতাম, যাতে তার মন মেজাজ ভালো থাকে। একদিন আমি দিদিকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। ভেবেছিলাম দিদিকে বাইরে নিয়ে গেলে তার মন মেজাজ একটুখানি ঠিক হবে এবং তার মুখে একটু হাসি ফুটবে। তারপর সেদিন দিদিকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম। ওই রেস্টুরেন্টে একটা ছেলে বারবার আমার দিদির দিকে ঘুরে দেখছিল এবং আমি সেটা খেয়াল করেছিলাম। কিছুক্ষণ পরে ছেলেটা নিজে থেকেই আমাদের টেবিলে চলে আসে। আসলে ওই ছেলেটা আমার দিদিকে একটা জায়গার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। দিদি ওই ছেলেটার সাহায্য করেছিল। তারপর সেদিন দিদি যখন ওই ছেলের সঙ্গে কথা বলেছিল তখন ওই ছেলেটা তো দিদির পিছনে পড়ে যায় এবং দিদিকে ডাইরেক্ট বলে সে দিদির সঙ্গে ফোনে কথা বলতে চায়। দিদি তখন পরিষ্কার ভাষায় বলে দেয়, আমি আপনাকে চিনি না, জানি না, আমি কেন আপনার সঙ্গে ফোনে কথা বলবো? আপনি আমার কাছে কিছু জানতে চেয়েছেন, আমি আপনাকে বলেছি। এর থেকে বেশি কিছু আমার কাছে আর আশা করবেন না। এবার আপনি এখান থেকে যেতে পারেন। ছেলেটা তখন দিদিকে বলে, আমি জানি তুমি অনেক কষ্টে আছো, ওই জন্যই তোমার কোনো কিছু ভালো লাগছে না। তুমি যদি আমার সঙ্গে একটু কথা বলো তাহলে তোমার মনের সব কষ্ট দূর করে দিতে পারবো। দিদি তখন রেগে ছেলেটাকে বলেছিল, আপনি কেন বিরক্ত করছেন? আপনি এখান থেকে যেতে পারেন। আমার তখন মনে হয়েছিল ওই ছেলেটা হয়তো দিদিকে পছন্দ করতে লেগেছে। আমি তখন দিদিকে বলেছিলাম, উনি যখন নিজে থেকে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক তাহলে তোমার কেন আপত্তি? আর এমনিতে কোনো লোকের সঙ্গে কথা বলা তো কোনো অপরাধ নয়। দিদি তখন আমাকে বলে, তুই কেন একটা অজানা অচেনা ছেলেকে আস্কারা দিচ্ছিস? পলি, তুই ভালো করে জানিস আমি কিন্তু এইসব একদমই পছন্দ করি না। আমি তখন দিদিকে বুঝিয়ে বলেছিলাম, তোমার সঙ্গে যা খারাপ হওয়ার তা হয়ে গেছে দিদি। তার মানে এই নয় পৃথিবীর সব ছেলে খারাপ। তুমি একবার ট্রাই করে দেখো না। উনি যখন নিজে থেকে তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, তুমি উনার ফোন নাম্বারটা নিয়ে রাখো। যদি তোমার ইচ্ছে করে তুমি উনার সঙ্গে ফোনে কথা বলবে। তারপর ছেলেটা যখন জোর করে নিজের ফোন নাম্বার দিদিকে দেয় তখনও দিদি তার ফোন নাম্বার নেয়নি। আমি তখন ছেলেটাকে বলেছিলাম, আপনার ফোন নাম্বার আমাকে দিয়ে দিন। দিদির যেদিন ফোনে কথা বলতে ইচ্ছে হবে আপনাকে অবশ্যই ফোন করবে। এটা বলার পরে দিদি আমাকে রেস্টুরেন্ট থেকে বাইরে নিয়ে আসে এবং বলে, তুই কেন ওই ছেলেটার ফোন নাম্বার নিলি? ওটা করা কি খুবই জরুরি ছিল?
আমি তখন দিদিকে ঠাট্টা করে বলেছিলাম, হ্যাঁ, খুবই জরুরি ছিল। কারণ আমি চাই আমার একটা ভালো জামাইবাবু হবে, যে আমার দিদিকে অনেক ভালোবাসা দেবে, আর আমি সেটা ওই ছেলেটার মধ্যেই দেখতে পাচ্ছি। দিদি, আমার মনে হচ্ছে এই ছেলেটা তোমাকে ভালো রাখবে, আর এমনিতেও তুমি কতদিন একা থাকবে? কেউ যখন নিজে থেকে তোমাকে সুযোগ দিচ্ছে, তাহলে সেই সুযোগটা তোমাকে নেওয়া উচিত। দিদি তখন আমার কানটা মলে দিয়ে বলে, আচ্ছা, তাহলে তুই এখানে দাঁড়িয়ে আমার ভবিষ্যৎবাণী করছিলি? চল এবার বাড়ি যাই। সেদিন বাড়ি আসার পরে আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যাতে ছেলেটার সঙ্গে একবার কথা বলে। যদি ভালো লাগে তাহলে কথাটা আগে বাড়ানো যাবে। আজ মেঘা দিদির সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য আমি নিজেকে দায়ী মনে করি। কারণ আমার জন্য দিদি ওই ছেলেটার সঙ্গে বিশ্বাস করে কথা বলতে শুরু করেছিল। দিদি যখন ছেলেটার সঙ্গে কথা বলা শুরু করেছিল, তার কিছুদিন পরে দিদিকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়েছিল। এমনকি সে মাঝে মধ্যে দিদির সঙ্গে দেখা করত। এইভাবে তার মিষ্টি কথা শুনে আমার সহজ সরল দিদি তার প্রেমের জালে পড়ে যায়। দিদি বুঝতেও পারেনি ওই ছেলেটা তাকে কত বড় আঘাত দিতে চলেছিল। দিদি শুধুমাত্র আমার কথা মনে করে ওই ছেলেটার উপরে বিশ্বাস করেছিল। কিন্তু আজ দিদির অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গেছে। এই ছেলেটার নাম ছিল রাজীব। দিদি যখন রাজীবের সঙ্গে কথা বলতে শুরু করে, তখন দিদি ধীরে ধীরে তার সঙ্গে ঘটে যাওয়া আগের দিনগুলো ভুলতে শুরু করে, এবং সে রাজীবের সঙ্গে কথা বলে খুব খুশি থাকতো। এইভাবে প্রায় 3 মাস কেটে যাওয়ার পরে রাজীব আমাদের বাড়ি এসে বাবা মায়ের সঙ্গে তার ও দিদির বিয়ের ব্যাপারে কথা বলে। আমার বাবা মা তো এই বিয়েতে রাজি ছিল, কারণ বাবা মা সবসময় এটাই ভাবতো দিদি এই বাড়ি থেকে চলে গেলে এই বাড়িটা তাদের হবে। তাই একটা ভালো দিন দেখে আমার দিদি ও রাজীবের মন্দিরে বিয়ে হয়ে যায়। বিয়ের আগে শুনেছিলাম জামাইবাবুরা 2 ভাই। জামাইবাবু বাড়ির ছোট ছেলে। তার দাদা নাকি তার বাবা মাকে নিয়ে একদিন বাইরে গেছিল, এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে তার বাবা মা ও তার দাদা নাকি মারা যায়, এবং তার দাদার মারা যাওয়ার পরেও তার বৌদি নাকি শ্বশুর বাড়িতে থাকে। মানে রাজীব জামাইবাবুর সঙ্গে তার বৌদি থাকে। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বিয়ের আগে জামাইবাবু বলেছিল তার বৌদি এই বিয়ের ব্যাপারে যা বলবে জামাইবাবু সেটাই শুনবে। কারণ তার বাবা মা ও দাদার মৃত্যুর পরে তার বৌদিকে সে খুব মানত, ও তার বৌদির কোনো কথার অমান্য করতো না। সেদিন যখন তার বৌদি ও জামাইবাবু দিদিকে দেখতে এসেছিল, তখন তার বৌদি আমার দিদিকে বলেছিল তাকে নাকি ফার্টিলিটি টেস্ট করাতে হবে, এটা জানার জন্য যে বিয়ের পরে সঠিকভাবে দিদি বাচ্চা হবে কিনা। এবং রাজীবের বৌদি এটাও জিজ্ঞেস করেছিল আমার দিদির আগের স্বামী কী কারণে দিদিকে ডিভোর্স দিয়েছিল। আমি তখন রাজীবের বৌদিকে সব সত্যি কথা বলেছিলাম, যে দিদির আগের স্বামী দিদির উপরে অনেক মারধর করত। রাজীবের বৌদি তখন বলেছিল, তোমরা আবার এটা লুকাচ্ছ না তো যে তোমার দিদির বাচ্চা হয়নি, তাই তোমার জামাইবাবু তোমার দিদিকে ডিভোর্স দিয়েছে? ওই কারণে আমি চাই তোমার দিদির ফার্টিলিটি টেস্ট করাতে। ফার্টিলিটি টেস্ট করাতে হবে, এটা শুনে আমি রাজীবের বৌদিকে বলেছিলাম, আপনি এটা কী ধরনের ডিমান্ড করছেন? একটা মেয়ে হয়ে আপনি কিভাবে অন্য মেয়েকে ফার্টিলিটি টেস্ট করার কথা বলতে পারেন? আমার দিদি তো এত সহজ সরল ছিল যে ফার্টিলিটি টেস্ট করার কথার জন্য রাজি ছিল। আমার বাবা মা রাজীবের বৌদির কথা শুনে তারাও ফার্টিলিটি টেস্ট করাতে রাজি ছিল। এতে আমার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না, কারণ মেঘা তাদের নিজের মেয়ে ছিল না। আমি ভেবেছিলাম এই ব্যাপারে রাজীব জামাইবাবু হয়তো বাধা দিবে, কিন্তু সেও তার বৌদির কথাই মেনে চলছিল। রাজীবের বৌদি বলেছিল, আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই, সবাই তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমি তো বিধবা হয়ে গেছি। এবার রাজীব যার সঙ্গে বিয়ে করবে সে যদি বাচ্চা দিতে না পারে, তাহলে রাজীবের বংশবৃদ্ধি হবে না। এমনকি বাচ্চা অ্যাডপ্ট করার মতো সামর্থ্য আমাদের নেই। তাই আমি চাই বিয়ের আগে সব কিছু ক্লিয়ার হয়ে থাকে। তাই আমি চাই মেঘার ফার্টিলিটি টেস্ট করাতে। বাড়িতে এসে আমি দিদিকে আরও একবার বলেছিলাম যাতে রাজীবের সঙ্গে বিয়ের ব্যাপারে ভালো করে ভাবনা চিন্তা করে। দিদি বলেছিল সে ভাবনা চিন্তা করে নিয়েছে এবং ডিসিশনও নিয়ে নিয়েছে। এবার সে রাজীবকেই বিয়ে করবে। কারণ দিদি বলেছিল সে যদি এবার রাজীবকে বিয়ে না করে, তাহলে আর হয়তো ভালো ছেলে পাবে না, কারণ সে এমনিতেই একটা ডিভোর্সি ছিল। তাই দিদি সব কিছু মেনে নিয়ে রাজীবের সঙ্গে বিয়ে করতে রাজি ছিল। তারপর ভালো একটা দিন দেখে রাজীবের সঙ্গে দিদির মন্দিরেই বিয়ে হয়। বিয়ের পরে দিদি শ্বশুর বাড়ি চলে যায়। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দিদি আমাকে একবার করে ফোন করে রাজীবের ব্যাপারে ও তার বাড়ির ব্যাপারে সব কথা শেয়ার করতো। দিদি বলতো জামাইবাবু দিদির খুব খেয়াল রাখে, এবং তার বৌদিও দিদিকে খুবই ভালোবাসে। তারপর রাজীবের বৌদি নাকি 1 মাসের জন্য রাজীব ও আমার দিদিকে বাড়িতে একা রেখে সে বাবার বাড়ি চলে গেছিল, যাতে জামাইবাবু ও দিদি একসঙ্গে টাইম কাটাতে পারে। বিয়ের 2 মাস পরেই দিদি প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পরে দিদি বুঝতে পারে জামাইবাবু তার থেকে দূরে সরে যাচ্ছে। প্রেগনেন্ট হওয়ার পরে রাজীবের বৌদি সবসময় আমার দিদির কাছে থাকতো, এবং যা দরকার হতো রাজীবের বৌদি আমার দিদিকে সব এনে দিত, এবং দিদিকে একটাও কাজ করতে দিত না। এমনকি জামাইবাবু যখন দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলতো, তখন রাজীবের বৌদি রাজীবকে আমার দিদির সঙ্গে ডাক্তারের কাছেও যেতে দিত না।
তার বৌদি নিজে আমার দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যেত। দিদির প্রেগনেন্ট হওয়ার পরে রাজীবের বৌদি অনেক বেশি পজিটিভ ছিল দিদির বাচ্চাটার প্রতি। এমনকি জামাইবাবু যখন দিদির কেয়ার করত তখন রাজীবের বৌদি বাধা দিত। এমনকি দিদি এটাও বলেছিল প্রেগনেন্ট হওয়ার পরে জামাইবাবু দিদির সঙ্গে সম্পর্কও করেনি। দিদি জামাইবাবুর কাছে গেলে জামাইবাবু কোনো না কোনো বাহানা করে সেখান থেকে সরে যেত। দিদি একদিন না থাকতে পেরে জামাইবাবুকে বলেছিল প্রেগনেন্ট হওয়ার পরে কেন সে দিদির থেকে দূরে থাকে। আগে তো সে দিদিকে অনেক ভালোবাসতো, তাহলে এখন কেন দিদিকে ইগনোর করে। এমনকি দিদির প্রেগনেন্ট হওয়ার 5 মাস পরে রাজীবের বৌদি রাজীবকে আমার দিদির ঘরে থাকতে দিত না। তার বৌদি আমার দিদির ঘরে রাতের বেলা থাকতো এবং রাতের বেলা দিদির কোনো অসুবিধা হলে রাজীবের বৌদি হেল্প করত। আমার দিদির প্রেগনেন্ট হওয়ার পরে তার যা এমন ব্যবহার করতো মনে হতো যেন আমার দিদি নয়, সেই প্রেগনেন্ট আছে। ধীরে ধীরে দিদির যখন ডেলিভারির সময় আসে তার 2 মাস আগে জামাইবাবু অফিসের কাজের জন্য বাইরে চলে যায়। জামাইবাবু যখন বাইরে চলে যায় আমি দিদিকে বলেছিলাম এখন তো জামাইবাবু বাড়িতে নেই, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার খেয়াল রাখবো। দিদি বলেছিল আরে না না, বৌদি আমার খুব খেয়াল রাখে, এরকম বৌদি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। বৌদি আমাকে একটাও কাজ করতে দেয় না, আমি সারাদিন আরাম করি আর ভালো মন্দ খাই, এটাই আমার সারাদিনের কাজ। আমি সেদিন দিদিকে বলেছিলাম আমি কিছু শুনতে চাই না, আমি আজকেই তোমাকে বাড়ি নিয়ে আসবো এবং তোমার সঙ্গে আমি কিছুদিন টাইম কাটাবো। সেদিন সন্ধ্যাবেলায় আমি দিদিকে গাড়িতে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। এই বাড়িতে আসার পরে আমি ও দিদি বেশ কিছুদিন খুব ভালো সময় কাটিয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পরে দিদি নিজের শ্বশুরবাড়ি চলে যায়। সেখানে গিয়ে মেঘা দিদি যা দেখে সেটা দেখার পরে আমার প্রেগনেন্ট দিদি ওই অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পরের দিন যখন দিদি জ্ঞান ফিরে তখন সে চোখ খুলে দেখে আমার কোলে তার মাথা রয়েছে। তখন দিদি ধড়ফড় করে বিছানায় উঠে বসে এবং আমার হাত ধরে বলে পলি, আমার বাচ্চা কোথায়? আমি তখন দিদিকে বললাম তোমার বাচ্চা তো জামাইবাবু নিয়ে চলে গেছে, তুমি তো নিজের বাচ্চাকে নাকি মারার চেষ্টা করেছিলে এবং তুমি জামাইবাবুকে বলেছ এই বাচ্চাটা হওয়ার পরে তুমি নাকি বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়ে দেবে। এই জন্য জামাইবাবু বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেছে। আর জামাইবাবু এটাও বলেছে উনি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এই কথাটা সত্যি নয়, মিথ্যে। তাই তুমি আমাকে সব সত্যি কথা বলো, আসলে ব্যাপারটা কী। দিদি তখন আমাকে সব সত্যি কথা বলে এবং সেদিন যখন দিদি শ্বশুরবাড়ি গিয়েছিল তখন দেখেছিল তার বৌদি ও রাজীব ঘরের ভেতরে শারীরিক সম্পর্ক করছে। ওটা দেখার পরে দিদি অজ্ঞান হয়ে যায় এবং বুঝতে পারে যে তারা দুইজন মিলে আমার দিদিকে ঠকিয়েছে। তারপরে তারা হসপিটালে নিয়ে গিয়ে দিদির ডেলিভারি করায়। ডেটের 15 দিন আগেই তারা দিদির বাচ্চা তুলে নেয়। সব কিছু শোনার পরে আমি দিদিকে জড়িয়ে ধরি, কারণ দিদির অবস্থা তখন খুবই খারাপ ছিল। দিদি নিজেকে সামলাতে পারছিল না, কান্নাকাটি করে তার চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছিল। দিদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমি আমার বাচ্চাকে ছাড়া মরে যাব, সে খুব ছোট, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তারপর আমি দিদির কাছে ক্ষমা চেয়েছিলাম এবং বলেছিলাম এই সব কিছুর জন্য আমি দায়ী, কারণ আমি ওই বেঈমান লোকটার সঙ্গে কথা বলতে বলেছিলাম। আজ আমার জন্য তোমার জীবনে এই সব কিছু হয়ে গেছে, তাই তোমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। তারপর দিদিকে নিয়ে আমি তার শ্বশুর বাড়ি গেছিলাম। সেখানে গিয়ে দেখি রাজীব ও তার বৌদি বাচ্চাকে নিয়ে খেলা করছে। আমি তখন রাজীবকে বলেছিলাম আপনার লজ্জা করে না আমার দিদির কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে এখন এই বাচ্চাটাকে নিজের বৌদির হাতে তুলে দিয়েছেন? আর আপনার যখন আপনার বৌদির সঙ্গে সম্পর্ক ছিল তাহলে আমার দিদির জীবনটা কেন নষ্ট করেছেন? রাজীব তখন অনেক জোরে জোরে হেসে বলে শোন পাগলি, এটা আমার বৌদি নয়, এটা আমার বউ। রাজীবের মুখ থেকে কথাটা শুনে আমার ও দিদির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তারপর তারা দুইজন মিলে নিজের মুখ থেকে সব কিছু স্বীকার করেছিল। রাজীবের বউ তখন বলে আমার ও রাজীবের বিয়ে হতে 10 বছর হয়ে গেছে, কিন্তু আজও আমাদের নিজের বাচ্চা হয়নি। কারণ প্রবলেমটা রাজীবের নয়, প্রবলেমটা আমার মধ্যে রয়েছে। আমাদের বাচ্চা অ্যাডপ্ট করার সামর্থ্য নেই। তাই আমি রাজীবকে বলেছিলাম যে কোনো একটা অসহায় মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে তার সঙ্গে নিজের বাচ্চা করো এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এই বাচ্চাটা এখন আমার ও রাজীবের, তাই তোমরা এখান থেকে চলে যাও। আমি তখন রাজীবের বউকে বলেছিলাম তোমাদের সাহস তো কম না, এইভাবে লোককে ঠকানোর ধান্দা শুরু করেছো, তোমাদের নামে আমি পুলিশে গিয়ে কমপ্লেন করব। রাজীব তখন হেসে বলে পুলিশকে কি দেখিয়ে কমপ্লেন করবি?
তোর দিদির কাছে তো কোনো প্রমাণ নেই যে আমার সঙ্গে তার বিয়ে হয়েছে। আমরা তো কোর্ট ম্যারেজ করিনি, আমরা মন্দিরে বিয়ে করেছিলাম, তাই কোনো কিছু প্রমাণ নেই। তাই বেশি বাড়াবাড়ি না করে এখান থেকে বেরিয়ে যা। আর এই বাচ্চাটা আমার, এই বাচ্চাটা আমি কোনো মতেই তোদের হাতে দিব না। এটা বলে রাজীব আমাকে ও দিদিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। দিদির তো মুখ দিয়ে কথাই বের হয়নি, কারণ সে সব কিছু শোনার পরে শকড হয়ে গেছিল। আমি বুঝতে পেরেছিলাম দিদির সহ্য ক্ষমতা শেষ হয়ে গেছে এবং তাকে এই অবস্থায় থানায় নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই আমি তাকে বাড়িতে রেখে দিয়ে থানায় গেছিলাম এবং আমার মোবাইল বের করে পুরো ভয়েস রেকর্ডিংটা পুলিশকে দিয়েছিলাম এবং রাজীব ও তার বউয়ের নামে কেস করেছিলাম। আসলে আমি যখন রাজীবের বাড়ি গেছিলাম এবং রাজীব ও তার বউ যখন সব সত্যি কথা নিজের মুখে বলতে শুরু করেছিল, তখন আমি আমার মোবাইলের ভয়েস রেকর্ডিং অন করেছিলাম, যেটা কেউ বুঝতেই পারিনি। ওই ভয়েস রেকর্ডিংয়ের জন্য আজ কেসে জিতে দিদির বাচ্চার সিঙ্গেল কাস্টাডি দিদি ফিরে পেয়েছে। বাচ্চাটা ফিরে পাওয়ার পরে আমার দিদির মানসিক অবস্থা ঠিক হয়েছে এবং সে আজ তার বাচ্চাকে নিয়ে অনেক খুশি। বাচ্চাটা পুত্র সন্তান। রাজীব ও তার বউ যে বাচ্চার জন্য এত বড় ষড়যন্ত্র করেছিল, আর সে বাচ্চার জন্যই তারা জেলের ভাত খাচ্ছে। এই জন্যই বলে নিজের লাভের জন্য অন্য মানুষের কখনো ক্ষতি করতে নেই, কোনো মানুষকে এতটা আঘাত দিতে নেই। আজ আমি ও দিদি মিলে বাচ্চাটাকে মানুষ করছি। আমার বাবা মাও আগের থেকে অনেক ভালো হয়েছে। তারা আমার দিদিকে আর মেন্টালি টর্চার করে না। তারাও নিজের ভুল বুঝতে পেরেছে। দিদির সঙ্গে এত কিছু হওয়ার পরে আমি আর বিয়ে করিনি। আজ দিদির বাচ্চা 8 বছরের হয়ে গেছে। আমি ও দিদি বাচ্চাটাকে খুব ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি, যাতে সে বড় হয়ে তার বাবার মতো না হয় এবং সে যাতে একটা ভালো মানুষ হতে পারে। তার নাম রেখেছি জয়। আমি নিজে পড়াশোনা কমপ্লিট করে আজ একটা সরকারি কাজে নিযুক্ত আছি এবং জয়ের সমস্ত খরচ আমিই দিই। আজ আমরা যা আছি, যেখানে আছি, খুবই ভালো আছি। আসলে ওই বাড়িটা বিক্রি করে আমরা অনেক দূরে চলে এসেছি, যাতে রাজীব কোনো দিন জয়ের খোঁজ খবর না পায়। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।